তো আজকে আমার সাথে পডকাস্টে রয়েছে রূপম, এবং ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, রূপমের ইন্ট্রোডাকশন দেওয়ার মানে খুবই হাস্যকর হবে ব্যাপারটা। তো রূপম, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওকে। তো স্বর্ণজ্যোতি আজকে আমাদের, স্বর্ণজ্যোতির ব্যাকগ্রাউন্ড স্বর্ণজ্যোতির ব্যাকগ্রাউন্ডে কি ওগুলো বই সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পুরো বই। বাহ! মানে স্বর্ণজ্যোতির ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটা বেশ হ্যাল হ্যাল ব্যাপার রয়েছে, মানে পুরো রেড। আমি যখন স্বর্ণজ্যোতির ভিডিও দেখি, প্রথম কথা হচ্ছে ভিডিওর এখন থাম্বনেল গুলো অন্যরকম হয়। আগে তো থাম্বনেল যেরকম হতো, একটা পুরো ভিডিও রেড টিন্টে, না হলে পুরো ব্লু টিন্টে, একটা একদম আলাদাই একটা হ্যাল পুরো ভাই। না না, দেখো, এই এই যে লাইটিং এর যে আইডিয়াটা, আমি বোধহয় তোমাকে আগেও বলেছি, এই লাইটিং এর আইডিয়া কিন্তু আমার এনিথিং আর তোমার থেকে, ঠিক আছে, কাইন্ড অফ মিক্সচার। ওকে। আচ্ছা। কারণ এনিথিং এর ভিডিও আর তোমার ভিডিও লাইটিং, আমার তো বোধহয় তোমার সাথে একবার কথা হয়েছিল এনিথিং কে নিয়ে, তুমি বলেছিলে কোন একটা প্রজেক্টে ওর কাজ করার কথা ছিল। হ্যাঁ। তো না না, কাজ করার কথা ছিল না। আমি আর অভিষেক এনিথিং কে অ্যাপ্রোচ করেছিলাম, অনিন্দকে আচ্ছা অ্যাপ্রোচ আচ্ছা আচ্ছা। করেছিলাম। অভিষেকই কথা বলেছিল, তখন ও বলেছিল যে হুম। ওর সময় হচ্ছে না, বা ও এখন যেরকম ইয়েতে রয়েছে। ওটা অভিষেকের সাথেই কথা হয়েছিল, আমার সাথে কথা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অভিষেকই ওকে অ্যাপ্রোচ ওকে। করেছিল। না, তোমরা দুজনে মিলে একটা সিনেমা যদি বানাও, ঠিক আছে, ওকে, তাহলে কিন্তু ভাই মানে সেই মজা হবে, ঠিক আছে। তো দেখো, আমি মনে করি এনিথিং মানে অনিন্দ দুর্দান্ত, মানে একদম টেরিফিক। হ্যাঁ, হ্যান্ডস অনিন্দর ডাউন, হ্যান্ডস প্রেজেন্টেশন। ডাউন, ঠিক আছে, কোনো কথা হবে না। আমি মানে অনিন্দ যদি একটা সিনেমা বানায়, একটা শর্ট ফিল্মও যদি বানায়, আমি ভীষণ খুশি হব। মানে ওর সাথে কাজ কাজ করাটা, মানে কাজ করাটা দরকারই নেই, আমি বলছি না, যে ও না অনেক অনেক এগিয়ে। মানে ওর যা, মানে ভিজুয়ালি যা গল্প বলার ধরন, এবং এত স্মার্টলি বলে। একটা রোজ ডে নিয়ে করেছিল ও এবং ওর ওয়াইফ, আমার ফ্যাবিউলাস হুম, লেগেছে। মানে আমারও আমার যেরকম এঁকেছি, যেরকম হেসেছি, সেরকম প্রেজেন্টেশনটায় মজা পেয়েছি। আর ওর না একটা হিউমার আছে, একটা ফাঙ্কি নেচার আছে, বিশাল যেটা বিশাল। ভীষণ ভালো। দেখো, জানো তো, আমার ভীষণ। না আগে ওকে নিয়ে একটা খচখচে ছিল, যে একটা বাঙালি ছেলে, ওর সাথে আমার ফেসবুকে কয়েকবার কথাবার্তাও হয়েছে বহু আগে, ঠিক আছে, যে একটা বাঙালি ছেলে একটু বাংলা কন্টেন্টও তো বানাতে পারে। তারপরে ও ইনস্টাগ্রামে চালু যখন করলো, ঠিক আছে, আই লাইক ভেরি হ্যাপি, ঠিক আছে। তারপর তোমার ভিডিও তো আমি দেখি, ঠিক আছে, আমি তো তোমার সাথে শাশ্বতর পডকাস্টে দেখছি, তুমি বলছো যে স্বর্ণবতীর অনেক বক্তব্যের সাথে আমি একমত নই, কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমি ভাবছি যে, আমি এটা ইয়েতেও ওকে। বলেছিলাম। না, এটা এটা আমি খুব সত্যি কথা বলছি যে এমন অনেক টপিক আছে। আমি সাগরনীলকেও একদিন বলছিলাম যে সাগরনীলের দু একটা ভিডিও এমন আছে যেই ভিডিওর সাথে ওর পয়েন্ট অফ ভিউর সাথে আমি একদমই আগ্রি করি না, মানে একেবারেই আগ্রি করি না। কিন্তু ব্যাপারটা কি হয়, যে হয় না যে ধরো আমি ওর যে পারসেপশনটা, সেটার সাথে হয়তো বিশ্বাস করি না, কিন্তু ওর একটা নিজস্ব সে আছে। আমি ওই সেটাকে সাপোর্ট করি যে হ্যাঁ ভাই, এই সেটা আছে, এই সেটা থাকা দরকার। আর জানো তো, মানে এটা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ব্যাপারটা এখান থেকেই আসে, ঠিক আছে। আমাদের সবার পিওভি আলাদা আলাদা না যদি হয়, হুম। সবাই এক কথা বললে পরে তো মানে জিনিসটার কোনো পয়েন্ট নেই। তাহলে মানে সাগরনীলকে কেউ কেন দেখবে আর তোমাকে কেউ কেন দেখবে, ঠিক আছে, ওকে, হুম। আলাদা কিছু পিওভি অবশ্যই থাকা উচিত। আর দেখো, এক একজনের আপব্রিঙ্গিং একরকম, এক একজনের এক্সপোজার একরকম, লাইফের এক্সপিরিয়েন্স যেটা আমাদের ওপিনিয়নকে কাইন্ড অফ শেপ করে, সেটা এক এক রকম। তো সেখানে দাঁড়িয়ে ভাই সবারটা আলাদা হওয়াই উচিত। কিন্তু হ্যাঁ, আদিপুরুষ দেখে কেউ যদি ভালো ভালো বলে আবার, তো হ্যাঁ, চাও আছে। ঠিক আছে, ওকে। সেটা আর কি বলি আর। তো আজকে তাহলে আমাদের প্রথম আমরা বেসিক টপিকে যাই, যে রোমান্টিক সিনেমা, ঠিক আছে। রোমান্টিক সিনেমা তুমি কি কি দেখেছো? ওকে, ফেব্রুয়ারি মাস শেষ যদিও, তাও কি কি দেখেছো, বা তোমার কাছে ইম্পর্টেন্ট রোমান্টিক সিনেমা কি? দেখো, রোমান্টিক সিনেমা কি কি দেখেছি এটা বলাটা গুণে খুব ডিফিকাল্ট, কারণ আমি এত ছবি দেখি। মানে তোমার ক্ষেত্রে যদি এখন বলা হয় যে তুমি কি কি রোমান্টিক ছবি দেখে, তুমি নিজেও হয়তো হিসাব করতে পারবে না যে এত ছবি দেখে ফেলেছো। কিন্তু আমার যেগুলো খুব পছন্দের রোমান্টিক ছবি, মানে এক কথায় যে ছবিগুলোর কথা মাথায় আসে বললে, সেটা হয়তো ধরো আমি বলবো নোটবুক বলবো, সেটা ধরো আমি বলবো হচ্ছে ইটার্নাল সানশাইন বলবো, তারপরে ধরো হচ্ছে বিফোর সানশাইন বলবো, আফটার সানরাইজ বলবো, তারপরে হ্যাঁ, ওই হচ্ছে বিফোর সানসেট, ওই আফটার, হ্যাঁ, ওই হ্যাঁ সিরিজটা। হ্যাঁ ওটা বলবো। তারপর হচ্ছে ওই স্পটলেস মাইন্ড, যেটা ইটার্নাল সানশাইন, ওটা বলবো। হুম। আর যদি আমি মানে বাংলা বলি, আমার কাছে সেরা মুহূর্ত রোম্যান্টিজমে সেটা হচ্ছে অপুর সংসারে। আমি মানে ওটা ওটা মানে ফ্যাসিনেট করে, ওটা বলো। বা যদি ধরো আমি বলি হচ্ছে আমার
মানে এই ধরো এমন বহু ছবি আছে যেগুলো তোমার হচ্ছে যেমন খুব হয়তো লোকে দেখেনি, কিন্তু ইদানিং কথা হচ্ছে সাপ্তা সাগরদার চেল্লো আমার ভীষণ ভীষণ পছন্দের ছবি। বা ধরো আমি বলছি আমার দিয়া ভালো লাগে। তো এরকম ধরনের ছবি পার্টিকুলার কিছু রয়েছে যে ছবিগুলো মানে রোমান্টিক ছবি বলতে 96 মানে ভীষণ ভালো লাগে। তো এই এই নাইনটি ছবিগুলো সিক্স এর নিয়ে ব্যাপারে একটুখানি, 96 এর ব্যাপারে একটুখানি ইন্টারাপ্ট করছি। তো আমার একজন দাদা রয়েছে, তিনি অ্যাকচুয়ালি পড়াতো আমাকে, এখন মানে দাদাই বলা যায় তাকে। সে আমাকে 96 ধরে বেঁধে দেখিয়েছিল একটা দুর্গাপুজোর অষ্টমীতে, এবং তার বক্তব্য হচ্ছে গিয়ে যে এই সিনেমাটা দেখে তুই খুব কষ্ট পাবি, সেটা দেখে আমি খুব আনন্দ পাবো, কারণ এই সিনেমাটা কাইন্ড অফ তোর লাইফ স্টোরি। তো ঠিক আছে, আমি না 96 দেখার পর আমার মনে আছে, আমি তো ওকে তো গালাগাল দিয়েছিলাম, আমি 2-3 দিন আমি কথাবার্তা বলিনি কারোর সাথে, ঠিক আছে। যে আর এই যে সাপ্তা সাগরদাতে এলো সাইডে সাইড বি, এটার বোধহয় একটা সিন আছে না, যে ওরা দুজন কথা বলবে তো দেয়ালটা সরে গিয়ে সমুদ্র তট দেখা যাবে বা ওরকম কিছু। ওই সিনটা ওই সেম দাদা আমাকে ধরে বসিয়ে যে তুই এটা দেখবি, তোকে এটা দেখতেই হবে। তো আমি লাইক, আমি আর তোমার রেকমেন্ড করা প্রেমের সিনেমা আমি দেখতে পাচ্ছি না, আর এ তো আমি দেখবোই না। এবং এটার কথা না আমি তোমাকে বলছি, এই সিনেমাটা আমাদের রিভিউ কমিউনিটিতে তুহিন রিভিউলজি বলে একটা চ্যানেল আছে, ওকে। তুহিনও এইটার কথা আমাদের গ্রুপগুলোতে বারবার বলে যে এই সিনেমা দুটো তোমরা পারলে দেখো। আমার না দেখার সাহস হয় না, ঠিক আছে, ওকে। আমি খুব মানে সেন্সিটিভ মানুষ ভাই, আমি আমি খুব হার্ড কোর আমি প্রেম। আমি তোমাকে বলছি সাপ্তা সাগরদার চেল্লো এই ছবিটা আমাকে আয়ুষ তখন হচ্ছে পিস পিস রেট, আমার মনে সাউন্ড ইকো হচ্ছে না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো সপ্ত সাগরদার চেল্লোর কথা আমাকে আয়ুষ বলেছে, তখন হচ্ছে পিস রেটের আমরা প্রমোশনে বেরিয়েছে, আর দীপাংশুদা ওর সামনে বলছে যে রূপম দা তুমি ছোটে দেখো সপ্ত সাগরদার চেল্লো। দীপাংশু বলছে কে কাকে দিল। আর দীপাংশুদা তো মানে খুব ওরকম ফাট ফাট জিনিসপত্র, আমার ভেবেছি কি, আমি ভেবেছি কমেডি সিনেমা, আমি ভেবেছি এটা একটা কমেডি সিনেমা। আয়ুষ বলছে এটা যে এরকম ডিভাস্টেটিং একটা ছবি আমি দেখি। এবার ছবিটার কি হয়েছে, ছবিটা যেমন আমার আর তোমার এখন ব্যাকগ্রাউন্ড, আমারটা ব্লু তোমারটা রেড, এই ছবিটার সাইড এ হচ্ছে পুরো একটা সুন্দর একটা সফট হার্টেড ছবি, মানে ছবিটা দুটো অধ্যায়। এবার যে রেড চ্যাপ্টারে ঢুকছে সাইড বি তে, আমি বলছি স্বর্ণজ্যোতি, সাইড বিটা হচ্ছে পুরো একটা ডার্ক, এবং ছবিটা এরকম ডার্ক জোনে শিফট করে, এবং সেখানে এই যে প্যাশন এই যে অ্যাঙ্গার সেটাকে যেভাবে দেখিয়েছে, ওর যখন পুরোপুরি ক্যারেক্টারটা মানুষ যে ট্রান্সফার হয়ে যাবে, এবং ছবির শেষ 5 মিনিট, আমি তোমাকে বলছি তুমি যতই মানে সলিড একটা ভাই কিছু যায় আসেন এরকম ছেলে হও, তুমি কেঁদে দেবে। এবং শুধু কাঁদবে না, তোমার উপরে এরকম ইম্প্যাক্ট ফেলবে যে তুমি 7-8 দিন অন্য কোনো সিনেমা দেখতে পারবে না। আমার সাথে এটা আমি হয়েছে। তোমাকে বলছি, অনেকে ভাবে কি যে আমি খুব ওই সিগমা মেল বাগেরা, আমি ওসব একেবারেই নই। আমি অত্যন্ত সেন্সিটিভ মানুষ ভাই, আমি নর্মাল প্রেম দেখে কাঁদি। আমি তোমাকে বলছি, আহ দাদার কীর্তি দেখেছো তো, ঠিক আছে। তাপস পাল আর ওই মহুয়া বলে ওই যে অভিনেত্রী ছিলেন, মহুয়া আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী, ঠিক আছে। হুম, তো ওখানে একটা জায়গা আছে যে মহুয়া ওর উপর খুব অভিমান করবে এবং চলে যাবে, ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। হুম। ভাই আমি তো ওখান থেকেই কান্দন নিয়েছি। লাস্টে গিয়ে তাপস পাল যখন গান গাইছে, ঠিক আছে, তখন আমি কেঁদে ভাসিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে। এবং জানো তো, ওটা আমি জানি না ওটা রোমান্টিক সিনেমাই কি মানে ফিল্মই কিনা, কারণ ওর মধ্যে আরো অনেক টপিক ছিল। আমার অ্যাকচুয়ালি না রোমান্টিক ফিল্মের থেকে, ধরো একটা সিনেমা রোম্যান্সটা তার ব্যাকড্রপে রয়েছে, ওগুলো না খুব বেশি হিট করে। যেরকম ধরো জানে তুই আর জানে নাতে নাসিরুদ্দিন শাহ আর ওনার যে ওয়াইফের চরিত্র, যেটা রিয়েল লাইফে যিনি ওয়াইফ, আমার নামটা খেয়াল পড়ছে না, ওদের দুজনের মধ্যে একটা খুব মিষ্টি সম্পর্ক আছে, দেখবে, ঠিক আছে, যেটা চলতে থাকে ওদের মধ্যে, ব্যান্টার হতে থাকে যে তুমি আমার ছেলেকে তুমি কাপুরুষ তৈরি করছো। যখন গিয়ে আমি রিয়েলাইজ করি যে ও মরে গেছিল এবং ও ছেলেকে নিয়ে পালিয়েছে, দেখো সিনেমাটা খুব ফানি সিনেমা, এবং কোনো হ্যাঁ, ট্র্যাজেডি বা দুঃখের সাইড দেখানো কিন্তু হয়নি। কিন্তু আমি ওটা ইমাজিন করে আমার কান্না পেয়েছে যে ভাই এদের লাইফটা কতটা প্যাথেটিক অ্যাকচুয়ালিতে গিয়ে। বা ধরো সে আমি বোঝে না, তোমাকে সে বলছি, বোঝে না, ঠিক আছে। বাপরে বাপ, আমি তোমাকে বলছি যে তুমি যেটা বললে এই দাদার কীর্তি বলো, ভালোবাসা ভালোবাসা বলো, গুরু দক্ষিণা বলো, এই প্রত্যেকটা ছবি মানে আমি রোমান্টিকটা ছেড়ে দেবো, কমেডি ড্রামা এগুলো ড্রামা সিনেমা, কিন্তু তুমি ছবিগুলো যখন দেখতে বসবে না স্বর্ণজ্যোতি, আজকের ডেটেও এই ছবিগুলো না সপরিবারে এত সুন্দরভাবে দেখা যায়। এই জন্যই বোধহয় এই ছবিগুলো এত বড় হিট।
এত যত্ন নিয়ে বানানো ছবি, কি সুন্দর সুন্দর মোমেন্ট, মানে অপূর্ব অপূর্ব। যেভাবে গুরু দক্ষিণাতে গুরু এবং শিষ্যর দিকটা এত ব্যাপকভাবে আসে, মানে অপূর্ব একটা ছবি। আর তুমি যে বললে দাদার কীর্তির আসল আমার মনে হয় হিরো হচ্ছে অনুপ কুমার। যে ছবির মধ্যে হ্যাঁ, যেরকম কমেডি, যেরকম ওর ডায়লগ, ছবিটাকে যা করে রেখেছে। আর তাপস পাল এত মিষ্টি একটা ছেলে, মানে মেয়েরা প্রেমে পড়ে যাবে, এটা মনে প্রেমে হয় সত্যি প্রেমে মেয়েরা পড়বে। প্রেমে এবার আমি পড়ে তোমাকে যাবে। বলছি, হ্যাঁ, এরকম মিষ্টি সিনেমা আমি তোকে আরো দুটো বলি, দুটোই তুমি দেখেছো। একটা হচ্ছে ধন্যি মেয়ে, ঠিক আছে, জয়া বচ্চন একদম ইয়াং, এবং ওই যে ওর ধন্যি প্রেমিক মেয়েতে, চোট। হ্যাঁ, ধন্যি মেয়েতে যখন ওই গানটা হয়, হ্যাঁ, বলো বলো বলো। ধন্যি মেয়েতে যখন গানটা হয়, এ ব্যথা কি যে ব্যথা, মানে ওই গানে তুমি তুমি ওই গানটা শুনলে আর কি কি মানে। আর আমাদের এখানকার সিনেমায় এখন ফুটবল দেখাতে পারছে না, এই দেখাতে পারছে না, ওই দেখাতে পারছে না ভাই। ওই ছবিটা ওই সময় মানে একটা ওই হিট সময় যেটা, দাঁড়িয়ে ওটাকে যাবে দেখিয়ে দিয়েছে ভাই, আমি ভাবি খালি। আর উত্তম কুমার বলছে মা দেবের সাথে ফুটবল খেলছি, আমি কাটাচ্ছি কাটাচ্ছি কাটাচ্ছি, মানে ছবি দেখলে মজা। আমি বলছি যখন হচ্ছে বটিটা নিয়ে আসবে এবং চিন্ময় লাফ দিয়ে উঠবে সোফার ওপরে, মানে এইগুলো হচ্ছে ফিল। ফুটবল খেলতে খেলতে বউকে লাথি মেরে দিয়েছে, এগুলো হচ্ছে ফিল। যে তুমি দেখো এত ফানি সিন, এবং দুটো এমন মানুষের বিয়ে হয়েছে যারা দুজনেই ইম্যাচিওর। এবার এই যে প্রেমটা রাগটা যেটা কোনোভাবেই কাটছে না, দাদার স্নেহটা বদলাচ্ছে, এটা অপূর্ব অপূর্ব মিষ্টি ছবি। তুমি বলো না মৌচাক, মৌচাকের ওই, মৌচাক। মানে মৌচাকের যে প্রেম, ওই ছবিটার মধ্যে যে নেচারটা, কমেডি, দারুণ দারুণ। আমাকে আমার একটা বন্ধু বারবার বলে যে তুই একবার বসন্ত বিলাপটা দেখ, যে দুটো মেস বাড়ি, তো এবং মানে ছেলেটার মেয়েটার মধ্যে প্রথমে ঝামেলা থাকবে, তারপর ওটা প্রেমে গিয়ে কনভার্ট হবে, ঠিক আছে। তারপরে প্রেম। হ্যাঁ, ওই ওই দুটো মানে ইয়ের মধ্যে ওখানে অনেক আছে যারা হচ্ছে, যে ছেলেগুলো হচ্ছে এই মেয়েগুলোর সাথে লাইন মারে, যে হচ্ছে পটানোর চেষ্টা করছে, একজন পটিয়ে ফেলে, তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করে, ওখানেও চিন্ময় আছে, চিন্ময় প্রেম করে। আর আরেকটা ছবি আমি তোমাকে বলছি, ওই ছবিটা তো অবশ্যই দেখো, সেটা হচ্ছে তোমার 74.5। 74.5 আচ্ছা। হচ্ছে পিক, মানে 74.5-এর মতো কমেডি আর ওরকম রোম্যান্স, মানে তুমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এটা কি ছবি ভাই, আরে এরকম ছবি 74.5। ওখানে তুলসী চক্রবর্তীর একটা সিন আছে, যে চিঠি দিয়েছে উত্তম কুমারের জন্য, চিঠিটা পকেটে করে নিয়ে এসছে। এবার ওর বউ বাড়িতে চিঠিটা পড়ে ফেলেছে। এবার চিঠি পড়ে বউ ভাবছে যে আমার বর কলকাতায় থাকে, ওর ওখানে মেস বাড়ি আছে, ওর কারোর সাথে চক্কর আছে। এবার বাড়িতে বরকে পটানোর জন্য সেজে গুজে থালার মধ্যে মিষ্টি মিষ্টি সাজিয়ে রেখেছে। আর তুলসী চক্রবর্তীর ফ্যামিলিটা এরকম, একটা মেয়ে 19 বছরের, একটা ছেলে 12 বছরের, আর একটা ছেলে 5 বছরের, মানে ফ্যামিলিটা হচ্ছে এরকম থেকে এরকম। এবার ঘরে ঢুকে দেখছে বউ এত সেজে গুজে রয়েছে, এত কিছু খাওয়ারও বুঝতে পারছে না কি হচ্ছে। মানে তুমি দেখো ছবিটা, হাসবে যেরকম সেরকম মজা পাবে, এত সুন্দর ছবি। না, আমি দেখবো দাদা। এই যে তুমি শ্রীমান পৃথ্বীরাজ তো তুমি নিশ্চয়ই দেখেছো। নেটে সমস্যা হচ্ছে গো। না না, আমার তো নেটের সমস্যা, আমার তো সব অন করা, ওয়াইফাই, ফোনের নেট সব। আমি অ্যাকচুয়ালি মাঝখানে মিউট করেছিলাম, সেটার জন্য কোনো প্রবলেম কিনা কে জানে। মিউট করলে পরে অ্যাকচুয়ালি মানে যে কথা বলছে তার ভয়েসটা আরো বেশি ক্লিয়ার আসে, যাই হোক। এবার ঠিক আছে। হ্যাঁ এখন এখন, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে। আমি বলছিলাম তুমি শ্রীমান পৃথ্বীরাজ দেখেছো। আমি এই সব কটা ছবি দেখা আমার। ছবি বেশ, তুমি দেখো সেটা। অ্যাকচুয়ালি ওই শাশ্বতের সাথে পডকাস্টটাতেও খুব বোঝা যাচ্ছিল যে তুমি প্রচুর বাংলা ছবিগুলো। আমি তো হইচই রেখেছি শুধুমাত্র ওই পারপাসের জন্য, ঠিক আছে, যে হইচইতে ভাই ওই একটাই ভালো জিনিস যে পুরোনো বাংলা ছবি দেখা যায়, যদিও খুব একটা বেশি দেখা হয় না। তো রোম্যান্স, তোমার হিন্দির কি কি প্রিয় সিনেমা আছে? হিন্দির রোম্যান্স, আমার না ইয়ে খুব পছন্দের ছবি, হাম দিল দে চুকে সালাম খুব পছন্দের ছবি। আমার দিল সেটাও ভালো লাগে। তবে আমার বেশি পছন্দের ছবি হচ্ছে ধরো মানিরত্নমের যে ছবিগুলো, ওগুলো না আমি তোমাকে বলছি, আমি রোজা বলো বোম্বে বলো এই ছবিগুলো অনেক পরে দেখেছি। মানে এমন না যে রিসেন্ট দেখেছি, ধরো 2018-19-এ দেখেছি। কিন্তু এই ছবিগুলো না অনেক বেশি মানে ভালো লেগেছে আর কি, যেহেতু ম্যাচিওর বয়সে দেখেছি, তখন কলেজ কলেজ পেরিয়ে গেছে সেই সময় দেখছি, আমার জন্য ভীষণ ভাবে ওই ছবিগুলো ওয়ার্ক করেছে। আর তার আগে যেমন অল্প বয়সে তোমার কুচকুচ হতে হবে দেখেও কিছু একটা হচ্ছিল,
মানে সেটা সত্যি যেমন ধারকান দেখে তখন একটু বুকটা একটু চিনচিন করতো, ঠিক আছে। এবার সেটা বয়স বাড়ার সাথে সাথে কেটে গেছে, কিন্তু মানে বয়স বাড়ার পরেও না, ওই দিলসের একটা ধরো এমন মুহূর্ত যেখানে মেয়েটা ওর দিকে ফিরে তাকাচ্ছে কিন্তু এড়িয়ে চলে যাচ্ছে, বা যখন শাহরুখ খানের ক্যারেক্টারটা একটা লাল জ্যাকেট পরে ঢুকছে, দেখে বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা ভীষণ ভাবে ফাঙ্কি একটা ক্যারেক্টার, খুব কালারফুল একটা চরিত্র। আর মেয়েটাকে যখন দেখানো হচ্ছে প্রেমে, খুব ফিকে একটা কালার পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে যে এই মেয়েটার জীবনে ওই কালারটা নেই। তো ছেলেটা আসছে, এসে নিজে থেকে কথা বলছে, অ্যাপ্রোচ রাখছে, মেয়েটার কেউ যাই আসে না। এবার ও যখন এতটা কষ্ট করে চাটা নিয়ে এলো, মেয়েটা চলে যাচ্ছে, মানে এটা একটা মোমেন্ট, এটা একটা সিন, যেই সিনটা তুমি বারবার তোমার দিকে ফিরে যাই। তো আমার কাছে রোম্যান্সটা না একটা সিনেমাতে, গোটা ছবিতে কে, আমি দেখেছি ম্যাক্সিমাম রোমান্টিক ছবির উদ্দেশ্যটা দাঁড়ায় লাস্টে কিছু একটা হবে, উথাল পাতাল হবে, ছেলেটা মরে যাবে, মেয়েটা মরে যাবে, কিছু একটা হবে। সবসময় সেটা প্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় বলে আমার মনে হয় না। আমার মনে হয় ওই যদি মোমেন্টটা অডিয়েন্সকে ফিল করাই, যে এরকম একটা প্রেম আমিও করব, এরকম একটা প্রেম আমারও হয়েছে, এই কথাগুলো আমারও না বলা, এই কথাটা আমার সাথে ঘটে যাচ্ছে, এটা কোথাও একটা কি ডেজা ভু আমার সাথে হয়েছে, ওটাই রোমান্টিক ছবি, এটা আমার মনে হয়। আমি যেই জন্য তুমি যেটা বললে না, এটা আমার ক্ষেত্রেও কিছুটা হলে একেবারে খাটে। এবং যেই জন্য না হিন্দিতে কতগুলো আন্ডাররেটেড সিনেমা আছে যেগুলো আমার বেশ ভালো লাগে, যেরকম হাসি তো ফাঁসি, ঠিক আছে, ওকে। সিনেমাটার মধ্যে কিছুটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, ওকে, যে হিরোর বক্তব্যের সাথে বা হিরোটা যেরকম, ঠিক আছে, ওকে। বা ধরো সেইফ আলি খানের যে লাভ আজকাল, যেটা আমি আমার অনেক ভিডিওতে বহুবার বলেছি, ঠিক আছে, ওর ক্যারেক্টারটা না, মানে আমার মনে হয় যে আমরা যারা 90s কিড, ঠিক আছে, তাদের সাথে খুব বেশি রিলেটেবল হবে, ঠিক আছে, যারা অনেকবার প্রেমে পড়েছে, হার্ট ব্রেক হয়েছে, আবার মুভ অন করেছে, বা খুব একটা সিরিয়াসলি নেয় না প্রেমকে, বাট ফাইনালি গিয়ে বুঝতে পারছে যে ভাই যেটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি সেটা তো অ্যাকচুয়ালি ঠিকঠাক নয়। বা ধরো জানি তুইও জানে না, জানি তুইও জানে না, তো যদিও আমি হিরো আর হিরোইন কারোর সাথে রিলেটিবিলিটি কোনো ফ্যাক্টর নেই, ওই সিনেমাটাই এতটাই সুন্দর, ঠিক আছে, ওকে, যে যে ওটা যে কারুর ভাল লাগবে, ওকে, যদিও জানি তুইও জানে না, তো আন্ডাররেটেড সিনেমা নয়। তবে এখন আমি প্রেমের সিনেমা দেখে একদম বন্ধ করে দিয়েছি। তোমার রিভিউটা দেখেছিলাম ওই এক দিওয়ানি কি দিওয়ানি, আর ওটাতে ওটাতে তুমি যা বলছিলে, গড। একটা মেয়ে, তুমি ভাবো ওই ছবিটা, মানে আমার কাছে এত জঘন্য একটা ছবি, একটা মেয়ে স্টেজে দাঁড়িয়ে বলছে, আর ছেলেটাও এমন এমন জিনিস করে তার আগে, মেয়েটা স্টেজে দাঁড়িয়ে বলছে যদি ও একটা বড় মিনিস্টার, ওকে কেউ মারতে পারো, তার সাথে এক রাত আমি কাটাবো। এখানে ছবির ইন্টারভেল, মানে আমি ছবিটা দেখার সময় ভাবছি ভাই এটা কি, এটা কি করে একটা ছবি প্রেরণ হতে পারে, এটা কি ভাই। আরে খুব জঘন্য। তুমি যখন এই ছবিগুলোর কথা বললে, আমার মনে হয় হচ্ছে আহ এই লাভাজকাল নিয়ে আমরা কথা বলছি, এই ডিরেক্টর একটা ছবি আছে সোচা না থা। আমি তোমাকে বলছি স্বর্ণজ্যোতি, তুমি একবার না অভয় দেওয়ালের সোচা না না থা খুব দেখো। সম্ভবত, হ্যাঁ, অভয় দেওয়ালের না, আমার দেখা হয়নি এই সিনেমাটা, বাট আমি কোন একটা লিস্টে দেখছিলাম, খুব আন্ডাররেটেড ফিল্মের লিস্টে দেখছিলাম যে যেই সিনেমাগুলো নিয়ে কথা বলা দরকার বাট তুমি কথা বলে না ছবিটা লোকে, দেখো। তার মধ্যে ছিল। এই ছবিটা, এই ছবিটা একটা আছে, আরেকটা আছে হচ্ছে করিব করিব সিঙ্গল, ঠিক আছে, তুমি দেখো। তোমার করিব করিব সিঙ্গল যদি ভালো না লাগে তুমি বলো। আর একটা ছবি আছে হচ্ছে, ছবিটার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই ছবিটাও না বেশ ভালো ছবি। আরে ছবিটার নামটা ভুলেই গেলাম, আমি মনে পড়লে বলছি। এই ছবিগুলো হ্যাঁ, ঠিক আছে। এত ম্যাচিওর, ম্যাচিওর একটা ছবি, যেটা অদ্ভুত, গল্পটার মধ্যে একটা রিফ্রেশমেন্ট রয়েছে, কি সুন্দর মিষ্টি একটা প্রেম। করিব করিব সিঙ্গেল হচ্ছে এমন একটা লোক, যেই লোকটার প্রত্যেকটা কথা আমার মিথ্যে মনে হবে, যে গুল মারছে, মেয়েটাকে পটানোর জন্য গুল মারছে। আর মেয়েটা হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল একটা মেয়ে। এবার যখন দেখতে পাচ্ছে না ছেলেটার কথাগুলো যতই কাল্পনিক মনে হোক, কথাগুলো সত্যি, মেয়েটাও না আস্তে আস্তে ছেলেটাকে পছন্দ করা শুরু করছে। এবং ছেলেটাকে যতই ছাপড়ি মনে হোক ওর ইন্টেনশন খারাপ, ছেলেটার মতো সৎ লোক হয় না। এবার তখন মেয়েটা কি করবে, প্রেমে পড়বে কি পড়বে না, মানে একটা অদ্ভুত ছবি। আমার এত ভালো লেগেছিল। আচ্ছা, 41 কি লাখ লোক, তুমি ছবিটা দেখো। হ্যাঁ, আমি এটা দেখেছি, আমি এটা দেখেছি 41 ক্লাস। কি তুমি আমার এই আমার বলো রিসেন্টলি কি বলো। একটা 8/10 কি এক ছেলেটা ছিল ওই বলো না, কান্তারা টুতে যে ভিলেন হলো না, আহ, আরে আরে গুলশান দেওয়াইয়া, গুলশান দেওয়াইয়া। গুলশান দে ভাই, হ্যাঁ,
ওই রকমই ওর একটা সিনেমা বেরিয়েছিল রিসেন্টলি, আমি ওটাও দেখেছি, ঠিক আছে, ওকে, এইট নামটাই এম মেট্রো, 8 AM মেট্রো না 8 PM মেট্রো একটা 8 AM ছিল। মেট্রো না 8 PM মেট্রো এরকম কিছু একটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ আরে সুন্দর, ভীষণ সুন্দর। এই ছবিটা আমাকে আয়ুষ রোজ দেখতে বলছে, আমার এই ছবিটা দেখা হচ্ছে না। না না, এটা দেখে মানে আমি রিসেন্ট একটা ছবি তারপর দেখলাম, আমি ছবিটা সবাইকে দেখতে বলবো। ছবিটার নাম হচ্ছে লাভার, ঠিক আছে? আমি কি বলবো, আমি নেট করে থাকি মানে আমার নিজের লাইফের সাথে, মানে লাভারে একটা পয়েন্ট আছে যেখানে ছেলেটা সিগারেট খাচ্ছে। সাগরনীল, তুমি এই স্বর্ণজয়ী তুমি ছবিটা দেখো, আমাকে এই ছবিটা রেকমেন্ড করেছিল সাগরনীল। আমি যে কারণে খালি ওর কথা বলছি, ও আমাকে মানে জোর করে দেখিয়েছে, ও আমাকে ছবিটা দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখো। আমি এখন লোককে লাভার দেখিয়ে বেড়াই। আমি তোমাকে বলছি স্বর্ণজ্যোতি তুমি ছবিটা দেখ করবে না, তুমি দেখো স্বর্ণজ্যোতি ছবিটা, এটা এরকম একটা কোথায় পাবো, ছবি। এটা মানে এটা কোথায় পাবো, আর এটা মানে কোন ইন্ডাস্ট্রি? ছবিটায় আচ্ছা, ছেলেটা একটা পয়েন্ট আছে, ছেলেটা হচ্ছে এতটা মানে যে কোনো বিষয় মেয়েটাকে সমস্যায় ফেলে, যে কোনো বিষয়ে সমস্যা রয়েছে, মেয়েটা কিছু করতে পারবে না, ওর সবকিছুতে সমস্যা। এবার আমরা কিন্তু এরকম ছেলে বাস্তব জীবনে দেখি, দেখি না এমন কিন্তু নয়, অবশ্যই মানি। এবার ছেলেটাকে দেখাচ্ছে, মেয়েটা বলছে তুমি তোমার বাবার মতো, তুমি তোমার বাবার মতো। এইটা যখন ছেলেটাকে বলছে না, এ গল্পের নায়ক, ছেলেটা মাকে ফোন করছে, মাকে ফোন করে বলছে মা আমি কি বাবার মতো? বিশ্বাস করো তোমার না মানে। এবং ছেলেটা সিগারেট খাচ্ছে, মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, মেয়েটা বললো মানে ছেলেটা 1000বার বলেছে, মেয়েটা বলছে তুমি আবার মিথ্যা কথা বলছো। ছেলেটা বললো এটা আমার লাস্ট সিগারেট। কিন্তু এরপর থেকে আমার আর যায় আসে না কে কি ভাবলো। ওইখান থেকে যে ছেলেটা চেঞ্জ, পুরো টার্নটা নিল, মেয়েটা ভীষণ কাঁদলো, কিন্তু মেয়েটা চায় সম্পর্কটা শেষ হোক। তুমি খালি এবার লাস্ট সিনটা দেখো, আমি তোকে বলছি তুমি উড়ে যাবে যে ভাই এটা কি, এরকম একটা ছবি। তুমি যা যা ডেসক্রিপশন দিচ্ছ তাতে আমি ভাবছি যে ভাই ওকে, এই সিনেমাগুলো দেখা বেশ চাপ তো হবে, ঠিক আছে, ওকে। আমি প্রেমের সিনেমা দেখে ভাই খুব বাজেভাবে অ্যাফেক্টেড হই, আর ওই জন্য আমি তো অ্যাভয়েডই করে দিই ফুল। তবে আমি রিসেন্টলি দুটো প্রেমের সিনেমা দেখলাম, যে দুটো আমার অসুস্থ লেগেছে। একটা হচ্ছে গিয়ে তেরে ইশক মে, এবং এই সিনেমাটার আমি একটা রোল ভিডিও বানিয়ে আমি সেটাকে ডিলিট মারি, কারণ আমি এত গালাগাল দিয়েছি, ঠিক আছে। মানে তেরে ইশক মের মতো আমি খারাপ সিনেমা আমি, হ্যাঁ, আমি আমি সত্যি বলছি ভাই, 23 মেতে আমি খুব গালাগাল খেয়েছি। আমার 23 মের মতো ছবি মানে আমার মনে হয় এই ছবিটা কি ছবি, কেন ছবি, আমি সত্যি বুঝতে পারছি না। মানে একটা মেয়ে, সেই আমি তো বুঝতেই পারলাম না ও তুমি আমাকে একটা ধানুষকে কথা বলো ভালোবাসলো। রূপম, তুমি একটা কথা বলো রূপম, কোন ওকে দেখে সাইকো পেশেন্ট মনে হচ্ছে? ও কিসের সাইকোলজিস্ট? ও ও তো কিসে নিজেই আমি তোকে, মেন্টালি ফিট না, ও ঠিক আছে। বলছে ধানুষকে বললো ছাদের ওপরে যে না আমি একদিনের জন্য তোকে ভালোবাসিনি। ভালো কথা, তুই ছেলেটাকে না করতে পারিসনি বলে বাবার কাছে এনেছিস, ছেলেটা এত কিছু ভেবে নিয়েছে ছেলেটার ফল্ট, আমি সব মানলাম, সব কিছু ছেলেটার ব্যাগেজ। ভাই বয়ফ্রেন্ডের সামনে ছেলেটাকে জড়িয়ে ধরছিস, এরকম করছিস, ছাদে বন্ধ রয়েছিস, তোর বয়ফ্রেন্ডের একটু হলেও ইনসিকিউরিটি হবে। বয়ফ্রেন্ড যাকে বিয়ে করার কথা বিয়ে ভেঙে দিলি, না করে ফেললি, তাহলে সেকেন্ড টাইম বিয়ে করলি কেন? সেকেন্ড টাইম বিয়ে করলি তো করলি, ওর সাথে বাচ্চা নিলি কেন? বাচ্চা নিলি তো নিলি মানুষ করার জন্য, মানুষের কাছে নিলি, এটা আমি মানতেই পারছি না। না আর না, ও ধানুষ, বলছে ধানুষকে যে এই বাচ্চাটা তোমার, এই বাচ্চাটা তোমার মতো হচ্ছে, আমি ফিল করতে পারছি। আই এম লাইক, ভাই বায়োলজি ভাই, কি কি ভাই। এবং আমি তুমি আমি যে যে বললে না, এবার তুমি যে যে বলো বললে না বলো। যে ছাদে লক করা ও বয়ফ্রেন্ডের সামনে ধনুষকে, তুমি একটা সিন মনে করে দেখো। ধানুল যখন ওকে প্রথমবার ওই বৃষ্টির মধ্যে বলছে যে মুক্তি, আমার মায়ের সাথে কি হয়েছিল, কেন আমার গায়ে সবসময় চিবিরানির মতো ফিল হয়, আর তোমার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই সামথিং, ও তখন ওকে বোধহয় প্রপোজ করতে যাবে, পেছন থেকে ওর কোন কলেজের বন্ধু এসে ডাক মারলো, ও ধনুজের কথা না শুনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার বুকে। এবং তারপরে আমি রিয়েলাইজ করলাম যে এই ছেলেটা ওর জাস্ট নর্মাল বন্ধু, প্রেমিকও নয়। পরে এই ছেলেটার সঙ্গে ওই ক্লাবে না কোথায় গেল, ধনুষ সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে ফালিয়ে হ্যান ত্যান করছে। এবার আমি ভাবছি যে তুই নাকি একটা সাইকোলজিস্ট, তোর বিহেভিয়ার এত ইরাটিক কেন? ওকে তো তুই পেশেন্টের চোখেই দেখিস, ঠিক আছে। হ্যাঁ, তোর পেশেন্ট তোকে একটা জিনিস বলছে, তার খুব সিরিয়াস, এবং সে তার মোমেন্ট তোর সাথে শেয়ার করছে যে কেন ও ওরকম। সেই মুহূর্তে তুই কি করে একটা বন্ধু ডাকলো আর তুই চলে গেলি দৌড়াতে দৌড়াতে? আর কোন বালের সাইকোলজিস্ট এরকম হয় যে, দেখো ধনুষ একটা ল কলেজে পড়ে,
বাবা নোটারিতে কাজ করে, কিন্তু ধনুষ লোকের ওপর তারাবাতি ছুঁড়ে মারে। মানে এই সিনেমার ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার আর কি করে লেখা হয়েছে, একটা সোশ্যাল ওয়ার্কার করা মহিলা আর নোটারিতে কাজ করা একটা লোক, তাদের ছেলে এরকম গুন্ডা করতে কে হয়? তুই তোর বাবা মাকে এই তো গুন্ডাগিরি করতে এটাই। দেখিসনি। তোর মা লোককে বাঁচাতে গিয়ে মারা গেছে, সেখান থেকে তোর চিরবেরেনি হয় তুই লোকের উপর তুই তারাবাতি ছুঁড়ে মারছিস, রকেট তুই ছুঁড়ে মারছিস কারো যদি চোখে ঢোকে। আর জানো তো এই যে সিগমা 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 বাড়া, সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, তুই ফ্লাইট নিয়ে ওপরে গেছিস, তুই দেখেছিস যে এনিমিরা কিছু ড্রপ করছে, তোর বস যখন তোকে জিজ্ঞাসা করছে যে কেন তুমি বন্দুক বার করেছো, তুই সিম্পলি সেই রিজনটা বল যে আমি দেখেছি ওরা কিছু একটা ড্রপ করছিল ওপর থেকে, সেই জন্য আমি জানি ওরা এনিমি। না, মেরা পেট সে আওয়াজ আ রা থা। বাল, তুমি ডিরেক্ট কথা বলতে পারো না বাল? তুমি বলতে পারছো না যে কি রিজনের জন্য? ভাই, আর এরকম ইরাটিক বিহেভিয়ারের লোকদেরকে আর্মিতে নেওয়াই হয় না, কারণ আর্মিতে কমিউনিকেশন ইজ দ্য কি। তোমাকে ক্লিয়ারলি বলতে হয় যে তুমি কি দেখছো, কি পরিস্থিতি নেই। এই ছবি মুঝে লাগা ये এই एनिमी है, ছবি मेरा पेट से आवाज आ रहा था। তুমি এটা বলছো, এই ছবিটা মানে কতটা নিজের যে রাইটিং সেখানে ভুল ভাবো। ওর বাবা মারা গেছে, ওর থেকে যখন হচ্ছে ওই সিনটা আসে বেনারসে, যেখানে জিশান ওকে এসে বলছে যে প্যার মে মৃত্যু হ্যায় মুক্তি নেই, ওরকম একটা জিনিস ওকে বলছে, ও ভাবছে ওর বাবার কথা, যে বলছে দেখ দেখ তোর বাবা ভেতরে জ্বলছে। সিনটা খুব ভালো সিন। হুম, ছেলেটার হুম। এখান থেকেই হচ্ছে হয়ে যাওয়া উচিত যে ভাই আমি আজ থেকে বাঁচলে বাবার জন্য বাঁচবো। মাথায় বন্দুক ঠেকাচ্ছে, মরে যাব আমি। তারপর ওই সিনটার মানে কি? মুক্তির বাড়িতে গেলাম, মুক্তির বাড়িতে হ্যাঁ, গিয়ে মুক্তির মাথায় জল ঢাললাম, এটা মানে কি? মানে ওখানেও আবার মেয়েটা বাবার থেকে আবারও মেয়েটা এগিয়ে। আমি বুঝতেই এক্স্যাক্টলি। পারছি না ভাই, মানে এটা কি? তোর বাবা তোর জন্য এত বছর দিলে ওটার কোনো ক্রেডিবিলিটি নেই। ছবিতে শেষ ভাগে ধনুষ কি বলছে, আমি তোকে প্রমিস করছি আমি ফিরবই। এখন ঠিক আছে ভাই, ফিরবেইও। মারতে মারতে দেখাচ্ছে, প্রমিসটা পুরো দেখায়নি। ও আরো একটু প্রমিস করেছিল, আমি না ফিরলেও এই বাচ্চাটার বাবা ফিরবে। এটা কখন বললি ভাই? যদি সিনটা এটা হতো, আমি একদম ছবিটার ক্ষেত্রে ভাবছিলাম কি এরকম কিছু হবে, যে ছবিটায় দেখাচ্ছে কৃতি সানন প্রেগনেন্ট, কিন্তু কৃতি সানন প্রেগনেন্ট না। কৃতি সানন ছেলেটাকে বিয়েই করেন, এবং কৃতির পেটে একটা টিউমার হয়েছে। ধানুষ যে ওকে অভিশাপটা দিয়েছিল ওটার জন্য পেটে টিউমার হয়েছে। ও এর সাথে শেষবার দেখা করতে এসছে, আর ধানুষ গেছে হচ্ছে যুদ্ধে। এবার দেখাটা করার জন্য ওকে বলছে ম্যাম আপনি শ্বাস নিন, শ্বাস নিন। ও শ্বাস নেবে না, খালি গেটের দিকে তাকিয়ে থাকবে। এবার যেই টাইমে দরজাটা খুলবে, ও ভাববে ধানুষ এসছে, দেখবে ধানুষ এসে গেটটা এমনি খুলেছে। আর সেই সময় হচ্ছে কিন্তু প্রাণটা চলে যাবে। আর এদিকে ও প্রমিসটা রাখার জন্য যেই ফ্লাইটটা ঘোরাবে, সেই সময় ফ্লাইটটা ব্লাস্ট হয়ে উড়ে যাবে। আমি ভাবছিলাম ছবিটা এরকম কিছু হবে। এবার ছবিটা যেটা হলো, মানে ভাই তুই একটা ছেলেকে ধোকা দিলি যে তোমাকে আমি ভালোবাসি, তখন বলছিস যে না আমার বোধহয় ধানুষের সাথে ফিলিং আছে, আমি মণ্ডপ থেকে চলে যাচ্ছি। মণ্ডপ থেকে চলে গেলি, খুঁজে ধানুষকে পেলি না, কয়েক মাস পর ওই ছেলেটাকে বিয়ে করলি। ছেলেটা বললো ভাই আমরা বাচ্চা নেবো না, ছেলেটাকে বললি না আমি জোর করে বাচ্চা নিই, বাচ্চা নিলি। কিন্তু ছেলেটাকে বললি আমি তোমাকে ভালোবাসি। তুই এবার যেখানে ইচ্ছে যা। প্রেগনেন্ট হওয়ার পরে মদ খাওয়া বাড়িয়ে দিলি, বাচ্চাটার কোনো দায়বদ্ধতা নেই, বাবা এদিকে টপকে গেল। এবার এত বছরের আগে যে ছেলেটা তোর জন্য পাগল ছিল, তাকে গিয়ে বলছিস দেখ আমি এবার মরে যাব। তুই আমার এতদিন ট্যান্ট্রাম সামলেছিস, এবার আমার বাচ্চাকে সামলা। এটা কি প্লট ভাই? এটা কি গল্প? এবং তুমি ভাববে না যে এই সিনেমা দেখে লোকজন হলে বসে কান্নাকাটি করছে, ঠিক আছে চলো তোমার ইমোশন, এবং লোকে বলছে রিয়েলিটি এগুলো নাকি হয়। আচ্ছা কোথায়, কোথায়? আমি প্রেটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা মা প্রেম করে বিয়ে করেছে, বোন প্রেম করে বিয়ে করেছে, দিদি প্রেম করে বিয়ে করেছে, আমার অর্ধেক বন্ধুদের মধ্যে অর্ধেক লোক প্রেম করে বিয়ে করেছে, আমার মানে জেঠু কাকু পিসো পাড়ার বন্ধু কলেজের বন্ধু, এসব কোথায় হয় আর কোন লজিকে হয়? আর এগুলো, আর তুমি জানো তো এই ফিল্মগুলো না লোকজনের মাথায় আজব আজব আইডিয়া ঢোকাচ্ছে। এটা এটা সত্যি, আমি যেটা বিশ্বাস করি যে সিনেমার প্রেমের মধ্যে সিনেমা লোকের মাথাতে আইডিয়া ঢোকায়, লোকে লোকে এই হিরোর সাথে রিলেট করছে, এটা একটা হিরো। আর সব থেকে আমি মানতাম যে ঠিক আছে ধনুষ একটা ফেল করা ছাত্র, ধনুষ নাকি ল কলেজে পড়ছে। ভাই ল কলেজে তুই তো লই পড়ছিস, ইউ আর ফাকিং ক্রিমিনাল ডুড।
ওর বাবা ওদের দুজনকে জেল থেকে বার করার পরে ওর বন্ধুকে মারছে। আরে তুমি তোমার ছেলেকে কেন, প্রকাশ রাজ, তোমার ছেলে গুন্ডা, ঠিক আছে, পুলিশ বলছে না কেরিয়ার খতম হয়ে যাবে তাই আমরা কমপ্লেন নিইনি, ওই জন্য তো বাড়তে বাড়তে এই জায়গায় উঠেছে না। একটা নিত, একটা জিডি করতে কোনোদিন প্রপারলি, তাহলে হয়ে যেত গল্প। সরি, জিডি কি, একটা এফআইআর করতে। আর যাই হোক, আর এই ছবিটা ভীষণ প্রবলেমেটিক আমার মনে হয়। মানে আর আলোকে আর ইউপি আর আর ইউপিএসসি ক্র্যাক করা আর পাইলটের এক্সাম ক্র্যাক করা এত ইজি ভাই, মানে আমি আমি ওই ছবিটা সত্যি সত্যি আমি বুঝতে পারি না তেরে ইস্ক মে। আমি কিন্তু একই ভাবে বলছি, রাঞ্জনা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমি রাঞ্জনা দেখে খুব কষ্ট পেয়েছি। রাঞ্জনা আমাকে ভীষণ ভীষণ ভাবে ইমোশনাল করেছে সেই টাইমে, এবং এখনো আমার রাঞ্জনা দেখে সত্যি খারাপ লাগে। আর রাঞ্জনা আমার সব থেকে বেশি খারাপ লাগে হচ্ছে অভয় দেওয়ালের ক্যারেক্টারের জন্য। হ্যাঁ মানে অভয় এক্স্যাক্ট। দেওয়ালের দেখো ক্যারেক্টারটা শোনো, আর আমি তোমাকে একটা কথা বলি, আমার রাঞ্জনাও ভালো লাগে না। কেন ভালো লাগে না? এক তো হচ্ছে কি, ওর যে বেস্ট ফ্রেন্ড, তার যে বোনটা, যে ওর জন্য ওকে খুব ভালোবাসতো, আর ওর বিয়ের জন্য ও তো এলোই না, ঠিক আছে, ওর জীবনটা কাইন্ড অফ ওয়েস্ট। এবং অভয় দেওয়াল, ঠিক আছে, দেখো হিন্দি সিনেমাতে না তুমি একটা জিনিস দেখবে, যে হিরো হিরোইনের প্রেমের চক্করে কোনো না কোনো একটা ইনোসেন্টের, যে লাস্ট মোমেন্টে গিয়ে তাকে বিয়ে স্যাক্রিফাইস করতে হবে। ভাই এদের কি হয়, আমাকে কেউ যদি বলে না তুমি রোমান্টিক ফিল্ম বানাও, আমি এদেরকে কালপ্রিট রেখে ওইখান থেকে সিনেমা শুরু করব, যে দুটো লোকের হুইমসিক্যাল লাভ স্টোরির জন্য কি করে একটা মানুষের জীবনের উপর থেকে বিশ্বাস ভরসাটাই পুরোপুরি উঠে গেছে। এবং তুমি দেখবে হিন্দি সিনেমাটা নির্লজ্জের মতো করে, শাহরুখ আর এর প্রেম মাঝখান থেকে সালমান খানকে ঢুকিয়ে দিল, সালমান খান ঠিক আছে তাহলে তুমি একে বিয়ে করো, কেন রে ভাই? আর তুমি দেখবে রিয়েল লাইফে না, রিয়েল লাইফে যা যা প্রেম হয় আমাদের আশেপাশে, তৃতীয় পার্সন কিন্তু আসেই না। আর যদি আসে তাহলে একটা ব্রেকআপ হয়ে যায় প্রপারলি। এরকম নয় যে এবার তৃতীয় পার্সনকে কাটিয়ে আবার, তো ওই লোকটার কি দোষ ছিল? আর হিন্দি সিনেমার স্টোরি টেলিং এর ওটা, এটা তো ফ্যান্টাসি, ওদের কাছে পরকীয়া ফ্যান্টাসি, এই একটা থার্ড হুইল রেখে তাকে কষ্ট দেবো, এটা একটা ফ্যান্টাসি। আমি এটা জাস্ট বুঝতে পারি না, ঠিক আছে, বাট কি করা যাবে, আমার সেন্সিবিলিটি দিয়ে তার হিন্দি সিনেমা চলবে না। না, আমার Anyway, মনে হয় আমি অনেকগুলো ভালো ভালো রোমান্টিক ছবি রিসেন্ট ইয়ার্সে দেখলাম। যেই রোমান্টিক ছবিগুলো, আমি রিসেন্ট একটা ছবি দেখলাম হচ্ছে একটা হালকা ফুলকা রোমান্টিক ছবি, বিশাল আমি আশা করিনি, এবং ছবিটাও হালকা ফুলকা, দো দিওয়ানে শহর মে। এই হ্যাঁ ছবিটা আমি তোমার দেখলাম। রিভিউটা দেখছিলাম, তোমার রিভিউটা দেখছিলাম, আমি হ্যাঁ, আমি দেখেছি। ছবিটা দেখলাম, আমার একদমই ছবিটা ট্রেলার ফেলার কিছু দেখিনি আমি কিছু। আমি ছবিটা দেখতে গেলাম, হঠাৎ করে কি মনে হলো, ভালোই লাগলো। ঠিক আছে, মানে একটা হালকা ছবি, আর দুজনের পারফরমেন্সও ভালো, মোমেন্টস ভালো। খুব ভালো লেগেছিল হচ্ছে আমার সর্বম মায়া বলে একটা ছবি দেখেছিলাম, মালায়ালাম, নিভিন পলি ওটা দিয়ে বক্স অফিসে কামব্যাক করলো। আমি মস্তি পেয়েছি ছবিটা দেখে, কষ্ট দিয়েছে, মজাও দিয়েছে, ভালো। তো এরকম ধরনের কিছু রোমান্টিক ছবি আছে যেগুলো আমার বেশ ভালো লেগেছে। প্রেম আলু ভালো লেগেছে আমার। তারপরে হচ্ছে আর একটা কোন ছবি যেটা খুব ভালো লাগলো, একটা কন্নড় ছবি আছে, ওই ছবিটা আমি দেখেছিলাম প্রায় 2020 কি 21-এ। ছবিটার নাম হচ্ছে দিয়া। আমি বলছি হ্যাঁ আমি এটার নাম শুনেছি, এটার নাম শুনেছি আমি, হ্যাঁ, দিয়া। রণজ্যোতি, ছবিটা আমি দেখার কথা বলবো তখনই যদি একটা ভীষণ ডিভাস্টেটিং এন্ড সহ্য করতে পারো। কারণ ওই ভাই ছবিটা, আমি আমি তোকে সিম্পল কথা বলছি, আমি ডিস্টার্বিং সিনেমাতে ডিভাস্টেটিং এন্ড হোক, ঠিক আছে, হিরো মরে পড়ে যাচ্ছে বা হিরো এক্সপ্লয়েটেড হচ্ছে, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। রোমান্টিক সিনেমাতে যদি ডিভাস্টেটিং এন্ড থাকে ভাই, আর আই এম দিয়াটার আউট, ব্যাপারটা কি, ঠিক আছে। দিয়াটার সমস্যাটা কি সেটা হচ্ছে, দেখবে আমার এটা মনে হয় আমাদের মতো ছেলেরা না সাই পল্লবীর মতো মেয়ের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়। ভাই কেউ ভাই কি, তুমি কি বলে দিলে, ঠিক আছে, ওকে কি বলে দিলে তুমি এটা ওকে। আচ্ছা, ঠিক আছে। জাস্ট একটা কুইক কোশ্চেন, স্বদেশের যে গায়ত্রী, ওকে তোমার কেমন লাগে? ওই যে মানে যে শাহরুখ খান দুর্দান্ত, ঠাকুমা, দুধ। দুর্দান্ত। আমি আমি এটা একটা জিনিস খুঁজেছি বলি, জানো, আমার হয়তো, আমি এটা হ্যাঁ, খুঁজেছি যে ওনার পরবর্তী ছবি কি কি কোন ছবি উনি করেছেন। দেখুন উনি ভাই ছবি করেনি তো করেননি। আর সিনেমা, করেনি তো, হ্যাঁ, হ্যাঁ। আমি তো এটাতে অবাক, কে ছবি করেনি। আমি তোমাকে বলছি, আমি সপ্তাহ সাগরদা চেনলো আয়ুষের কথা তো শুনেছিলাম, দেখেছি একটা রিল দেখার পরে, আর সেটা হচ্ছে রুক্মিণী ভাসান্তের রিল। ওই সিম্পল একটা সাজে মেয়েটা রয়েছে, আমি বলছি ভাই মেয়েটা কে, এই মেয়েটা কে, আমায় ছবিটা দেখতেই হবে। মানে আমার ক্ষেত্রে এগুলো ওয়ার্ক করে। তো আমি যখন দিয়া দেখেছিলাম, প্রথম কথা হচ্ছে স্বর্ণজ্যোতি মেয়েটার ওরকম কোনো সাজ নেই।
একটা সিম্পল মেয়ে, ইনোসেন্ট মেয়ে, ওরকম ভাবে চুল বাঁধে, ওরকম একটা ইনোসেন্ট ফেস। আমি তো ভাই প্রথম 15 মিনিটে মেয়েটা প্রেমে পড়ে গেছি। তাই এই ভাই মেয়েটা বুঝতে ভাই এরকম পারছি একটা ভাই, প্রেম ছিল। তোমার জন্য একটা ইনোসেন্ট মেয়ে লাগবে। আমি আমার মাকে বলবো তার ক্লাসে খুঁজতে, ঠিক আছে, তোমার জন্য। তুমি কি সিঙ্গেল আছে, সেটা তো তোমাদের তিনিয়ারই কথা তো চলতেই থাকে, ঠিক আছে। ওকে, না যাই না, হোক। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। আমি হচ্ছে গিয়ে যে সিম্পল টিম্পল নয়, আমার হচ্ছে গিয়ে না ওই যে থাকে না একটুখানি রাগী দিদিমণি টাইপের, ঠিক আছে। এবং তুমি মহুয়া বলো, ধন্যী মেয়ে বলো, বা স্বদেশেরই মহিলা বলো, এরা না খুব স্ট্রিক্ট, ঠিক আছে। মানে বয়ফ্রেন্ডকে কড়া ধমক দিয়ে রাখবে। আমি এরকম মহিলা দেখলে এবং যদি বুদ্ধিমতী যদি হয়, ঠিক আছে, যে পড়াশোনা করেছে, ঠিক আছে, ভাই আমার পড়ে যেতে 1 সেকেন্ডও আমার সময় লাগে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আমি এখন অন্য ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি প্রেম রোম্যান্স বিয়ের মধ্যে ভাবতেই চাই না, ঠিক আছে। কিন্তু দ্য থিং ইজ যে এরকম ধরনের মেয়ে হলে পরে ভাই, আমি একটা লিস্ট বানিয়েছিলাম 30টা না 33খানা চরিত্র যাদের আমি প্রেমে পড়েছি। ভিডিওটা আমি কোনোদিন পাবলিশ করিনি, তখন অনেক বড় দাঁড়িয়ে ছিল, গত বছর আমি বানিয়েছিলাম। আর বহুত লম্বা ভিডিও। আর ভিডিওটা দেখে আমার নিজের এত ক্রিঞ্জ লেগেছে যে ভাই আমি সব কি সব বলছি, ঠিক আছে, আমি ভিডিওটা পাবলিশ করিনি। তার মধ্যে এরা প্রত্যেকে ছিল, ঠিক আছে। ওকে, আমি ওকে। একটা সত্যি কথা বলবো, আমি একটা চরিত্র, মানে চরিত্রের আচ্ছা, প্রতি ভীষণ ভাবে। তুমি 1 মিনিট, তুমি যে দিয়ার কথা বললে, দিয়ার কি লাস্টের সিনে সামাও এটা যে ছেলেটাও ফেরত আসবে তারপর ট্রেন, আমার না ওটা তো মনে পড়লো, আমি না একটা ক্লিপিং দেখেছি, তুমি এমন ভাবে আরো সিম্পল সিম্পল বলছিলেন, এবং মেয়েটা যেরকম হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। ওকে, আমি বলছি ওকে। ওই ছবিটা, মানে ওই সিনটার আগের সিনটা যেটা, তুমি ছবিটা যদি আমার মনে হয় তুমি ছবিটা দেখবে না। ওই সিনটা না, আমি তোমাকে বলছি স্বর্ণজ্যোতি, তোমাকে পুরো 10-12 দিন কোনো ছবি দেখতে দেবে না। আমি তোমাকে তুমি এটা যা বলবো। বলছো, কারণ তুমি তো এরকম অনেকগুলো ছবি বলে দিলে 10-12 দিন ইয়ে দেখা না। তাহলে আমি দেখবো, ঠিক আছে। আমারও মনে হয় আমার আবার রোমান্টিক ছবি দেখা শুরু করা উচিত, ঠিক আছে। ওকে। ভয়ানক। আর আর একটা ছবি হচ্ছে, আমি এবার যে দুটো ছবির কথা বলবো, এটা এই দুটো ছবি হচ্ছে কি, আহ মানে অ্যানিমি ছবি। আমি গার্ডেন অফ ওয়ার্ডস দেখেছি, ঠিক আছে, দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। আমি ভিডিওতে বলেছি যে আমি এই অ্যানিমে ক্যারেক্টারের উপর ক্রাশ খেয়েছি। এবার আমি আমার ফোনের ডিপি থেকে, মানে ভাবো একটা ছেলে একটা মেয়ের ছবি ডিপি রেখেছে, তাও আবার অ্যানিমে, ঠিক আছে। এবার হচ্ছে সব জায়গায় সেই ছবিটা। আমি এরকম ভাবে ক্যারেক্টার প্রেমে পড়ে গেছি। একটা স্কুল টিচার, যে ক্লাস করায় না, তার ভাল লাগছে না, কারণ তার একটা জীবনের খুব খারাপ ফেজ যাচ্ছে। সে একটা পার্কে এসে বসে থাকে। এবার যে ছেলেটা, সেই ছেলেটা হচ্ছে, তার পড়াশোনায় খুব একটা মন নেই, সে একটা খুব ভালো জুতো বানাতে চায়। এবার ছেলেটাও এসে ওই গার্ডেনে বসে, আর মেয়েটা না প্রচুর চকলেট বিয়ার এগুলো মেয়েটার কাছে আছে, মেয়েটা কিন্তু ছেলেটাকে দিয়ে দেয়। এবার ছেলেটা রোজ একটা জুতো বানাবে, একটা ভালো জুতো বানাবে, ভালো একটা সুন্দর পা পায়। তো এই মেয়েটার পায়ের ওপরে নকশা করে জুতোটা বানায়। এবার ও মেয়েটাকে যখন প্রপোজালটা দেয়, মেয়েটা তখন জানায় যে আমি তোমার থেকে এতটা বড়, এবং আমারও ফিলিংস আছে, কিন্তু আমি এটা করতে পারবো না। এবার এই পয়েন্ট অব্দি ছবিটা তো আমাকে খুব ইমোশনাল করে দিয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি। মেয়েটা এই শহর থেকে অন্য শহরে শিফট হয়ে যায়। আমি তার 7 থেকে 8 দিন পর এই ছবিটার যে মানেটা সেটা বের করেছি। সেটা হচ্ছে, ছেলেটা কোনো পা পাচ্ছে না, ওর জীবনে উদ্দেশ্য পাচ্ছে না। আর মেয়েটার লাইফটা হচ্ছে হার্ডেলস ভর্তি। ও যে জুতোটা বানাচ্ছে, এটার দ্বারা হচ্ছে মেয়েটার চলে, মেয়েটার লাইফটা ইজি হবে। এবার ছবির একটা পোস্ট ক্রেডিট সিন আছে, আমি ছবিটার পোস্ট ক্রেডিট সিন দেখিনি, আমি একটা এক্সপ্লেনেশন বার করেছি। পোস্ট ক্রেডিট সিনটা হচ্ছে, ছেলেটা মেয়েটাকে একটা চিঠি লিখেছে, মেয়েটা চিঠিটা পড়ছে, মেয়েটা জানাচ্ছে আবার সামার আসছে, হয়তো আমি আবার শহরে ফিরবো। আর এবার ছেলেটাই পার্কে গেছে, ও একটা জুতো বানিয়ে ফেলেছে, যেই জুতোটা ব্যাপক দেখতে। এটা পোস্ট ক্রেডিট সিন। আমি তোমাকে এই বলছি, সিনেমাটার নাম কি বললে? দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। ওকে, তাহলে আমাকে দেখতে হবে। না, এই ছবিটা আমার হচ্ছে ইন্টারেস্টিং লাগছে, এটা আমি দেখবো। আমি অ্যানিমে সাবস্ক্রিপশনও নিয়েছি খুব রিসেন্টলি, তাহলে আমি দেখবো। এটা কি মানে 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 ফিল্মি নাকি তোমার কোনো মানে ওদের যে সিরিজ ফরম্যাটে যেগুলো হয় 20 মিনিট 22 মিনিট করে, ওরকম টাইপের?
এটা এটা সম্ভবত 45 মিনিট না 1 ঘন্টা, আমার মানে এক্স্যাক্টলি মনে নেই, আমি হবে একটু একটু দেখেছিলাম। আর এটা হচ্ছে মাকোটো শিনকাইয়ের সম্ভবত সেকেন্ড না থার্ড ফিল্ম। মাকোটো শিনকাই হচ্ছে যে তোমার হচ্ছে ওই ইয়ে বানিয়েছে, ইওর নেম বানিয়েছে, খুব পপুলার, ইওর নেম, ওয়েদারিং হ্যাঁ উইথ ইউ, হ্যাঁ 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 সুজুমে, হ্যাঁ ওই হ্যাঁ director এটা এটা সম্ভবত সেকেন্ড বা থার্ড। সুজুমে, রাইট, সুজুমে আমি হলে, আচ্ছা সুজুমে সিনেমাটা তুমি বুঝতে পেরেছিলে? আমি সামাও না কিচ্ছু বুঝতে পারিনি, বাট আমি ওটা মানিস করে দেখতে গেছিলাম, আমার ওটা মনে আছে, ঠিক আছে, ওকে। দেখো সুজুমে সিনেমাটা, সেই সিনেমাটার একটা মানে আমি এটা ডিকোড করেছিলাম, আমার ওটা পারসেপশন। আমি তখন দেখে ওটা বলেছিলাম, সুজুমে হচ্ছে মানে এই মেয়েটার অনেকগুলো ফিয়ার রয়েছে, ঠিক আছে। আর এই যে ছেলেটার যে ক্যারেক্টারটা, যে হচ্ছে তোমার এই যে পুরো মানে সম্ভবত হ্যাপিনেস বা কোনো কিছু রয়েছে, একটা করে গেট ওপেন হয়ে যাবে, একটা হ্যাঁ চেয়ার হ্যাঁ মতো হ্যাঁ আছে, একটা বিড়াল মতো রয়েছে, হুম, সবকটা দরজা হ্যাঁ খুলছে। তো এখানে ওই বিষয়গুলো সবকটা হচ্ছে প্রতীকী, মানে যদি ওগুলো মানে ওপেন হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ল্ডটা একরকম হবে। আর যদি সেগুলোকে আমরা বন্ধ করতে পারি, এগুলো হচ্ছে আমাদেরই মননের একটা দরজা, যেটা আমরা বন্ধ করতে পারি। আর মাকোটো শিনকাই ছবির মধ্যে কিন্তু এই পার্সেপশন গুলো মানে বিভৎস ভাবে রয়েছে। তুমি যদি শুরু থেকে ছবিগুলো দেখো, ফিল্মোগ্রাফি দেখো, তাহলে তুমি পুরো বুঝতে পারবে যে ও এই ফরম্যাটটাকেই বড় করেছে। ওর একটা ছবি আছে, ওই ছবিটা সব থেকে মানে কঠিন ডিকোড করার, আগে বলা হতো সেটা হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। ছবিটা এটারও হচ্ছে আমি নাম দুটো শুনেছি। দুটো 5-6 পড়া কি আরো ছোট 4-3 পড়া দুটো ছেলে মেয়ে, যারা এখন অনেকটা দূরে থাকে, দুজন চিঠি লেখে, এবার চিঠির মধ্যে দুজন একটা বন্ধুত্বের হালকা প্রেম আছে। পার্টিকুলার একটা স্টেশনে মেয়েটা অপেক্ষা করছে, ছেলেটার 10টার সময় যাওয়ার কথা, ট্রেন লেট করে, ছেলেটা ঘুমিয়ে পড়ে, মিস করে। ও যখন পৌঁছায় 1টা বাজে, বাচ্চা মেয়েটা ওই গোটা স্টেশনে 1টা অব্দি বসে রয়েছে। ও আসে, দুজনে সারা রাত ওই বরফের মধ্যেই কাটায়, ঠান্ডা ফান্ডা লেগে ঠেকে যায়, গল্প করে দুজনে। এবার পরের দিন ছেলেরা ট্রেনে উঠবে, মেয়েটাও ট্রেনে উঠবে, ট্রেন দুটো পাস করবে। ছেলেটা ট্রেনে ওঠার পরে ওর মনে হয়, আমি ওকে বলতেই ভুলে গেলাম যে আমারও তো বাড়ি শিফট হচ্ছে, তা ও যদি চিঠি লিখে কোন অ্যাড্রেসে লিখবে, আর ওরও বাড়ি শিফট হচ্ছে, আমি লিখলে কোথায় লিখবো। এটা আচ্ছা, যখন বলবে তখন ট্রেন দুটো চলে যাচ্ছে। বাবা। এবার গল্পটা 20 বছর পর, যেখানে ছেলেটা হাই স্কুলে চলে গেছে, 10 বছর পর হাই স্কুলে চলে গেছে, এবং ওর জন্য সব মেয়েরা পাগল এখানকার। কিন্তু ছেলেটা রোজ হচ্ছে ড্রাফটে একটা করে মেসেজ লেখে, তুই কেমন আছিস, আজকে কি আমাদের কথা হচ্ছে, না এখন আমি ড্রিমে আছি। আর ড্রাফটেই মেসেজ গুলো থাকে, কারণ ও তো নাম্বার জানে না, কিছু জানে না। না, নাম্বার আর জানে না। মেয়েটা রোজ হচ্ছে নিজের ওই যে লেটার বক্সটা চেক করে, লেটার বক্সে কোনো চিঠি এসছে কিনা, কোনো চিঠি আসে না। এবার লাস্ট যে সিনটা, যেটা হচ্ছে গানটা ওঠে, গানটা ব্যাপক গানটা, যেখানে হচ্ছে মেয়েটা তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে, মেট্রোর দরজা বন্ধ হচ্ছে। না, আর ছেলেটার এদিকে সাথে দেখা করতে ছেলেটা অ্যাড্রেস তো পায়নি, ও দেখা করতে কোথায়, মানে ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। যাকে বিয়ে করতে যাচ্ছে তার সাথে। আর ওই ওরকম একটা মেট্রোতে ছেলেটাও আছে, ছেলেটাও শহর থেকে ফিরছে, মেয়েটাও শহর থেকে ফিরছে, এবং যেরকম ভাবে দুজন পাথ ক্রস করছে, এটা পুরো আগেকার মতন, যে মেয়েটা দূরে দূরে আসছিল, ছেলেটা দূরে দূরে হুম। আসছিল, এরকম দুজন পার্টিকুলার একটা জায়গায় দাঁড়িয়েছে, একদম ওপেনিং সিন, মাঝখান থেকে ট্রেন যাচ্ছে, মেয়েটা ওপারে দাঁড়িয়ে, ছেলেটা এপারে দাঁড়িয়ে, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ছেলেটা প্রত্যেকবার অপেক্ষা করে, মেয়েটাও অপেক্ষা করে। ঠিক ট্রেনটা ক্রস করবে, মেয়েটা মুখটা ঘুরে চলে গেল, ঠিক আছে। ট্রেন দূর, সব দূর ভাই, ভাই, দুঃখের এন্ডিং আমার। না, না। ট্রেনটা ট্রেনটা চলে গেল, ট্রেনটা পুরো পাস, সেটা দাঁড়িয়ে আছে। এবার ছেলেটা টার্ন নিচ্ছে, যেটা ফিরে আসছে। এবার ছেলেটা যখন ফিরে গেল, মানে ওপারে কেউ নেই, মেয়েটা ফিরেও নেই, কেউ নেই, সেটা ফিরে গেল, গানটা উঠছে স্বর্ণজ্যোতি। আমি তোমায় কি বলবো, ওই গানটা তোমাকে যেরকম হাই দেবে, যেরকম ভালো লাগবে, মানে ওটা না মানে বুক চাপা কষ্ট না, একটা স্যাটিসফ্যাকশন আছে, কারণ ছেলেটা আজকেই প্রথমবার ও একসেপ্ট করে নিল যে আর হবে না, আমি আমার লাইফে আজ থেকে এগোবো। এবার ওই যে হাসিটা না, ওটা না তোমার মনটা একটু ভারী হবে, কিন্তু একটা অদ্ভুত একটা মানে ঠিক আছে ভাই, এগিয়ে যেতে হবে, জীবনটা অনেক বড়, এই একটা ফিল করা 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই রূপম, তুমি বই টই তো পড়ো নিশ্চয়ই, আই গেস। আমি একটা টাইমে বই পড়েছি, কিন্তু এখন যেটা হয়ে গেছে আমার, আমি সিনেমা রিলেটেড বই, তারপরে ধরো তোমার হচ্ছে আহ আমি রিসেন্ট একটা বই পড়ছিলাম মৃণাল সেনের, এই সব বই আমার পড়া হয় টুকটাক, মানে আর আমার আলাদা করে বই পড়া হয় তুমি না। কোনো প্রেমের এই জন্য উপন্যাস তোমার টুপন্যাস কিছুদিন পড়োনি না?
আমি পড়েছি শরৎচন্দ্রের পড়েছি, বনফুলের পড়েছি, এরকম মানে খুব সামান্য ফুল। আমি বনফুলের গল্প খুব পছন্দ করতাম। আচ্ছা আমি তো এই বনফুলের সমগ্র প্রচুর পড়েছি। আচ্ছা, আমার কাছে তো বনফুল সমগ্র দুখানা আছে, খুবই ভালো লেখা। ওই তাহলে আমি ওই তোমাকে তাহলে সাজেস্ট দুজনে আমার করবো, পড়া হয়ে গেছে। হ্যাঁ। আমি তোমাকে সাজেস্ট করব, তোমার সাথে কথাবার্তা বলে যেরকম আমি ভাইব বুঝলাম, স্মরণজিৎ চক্রবর্তী বলে একজন রাইটার আছে, ঠিক আছে, এবং উনি কাইন্ড অফ বাংলা সাহিত্যে সৃজিত মুখার্জি তুমি বলতে পারো। শুরুর দিকের কাজগুলো হাইলি প্রেস, পরের গুলো নিয়ে লোকে কথা বলতে চায় না, আবার অনেকে কথাবার্তা বলে, অনেক ফ্যান ওনার। উনি হচ্ছে কি বিশাল বড় ফ্যান রয়েছে, ঠিক আছে, ওনার জন্য আনন্দ পাবলিশার লাইন ফাইন পড়ে। আমি ওনার দুটো বই জাস্ট তোমাকে, সরি দুটো না, তিনটে বই আমি তোমাকে জাস্ট পড়তে বলবো। তার মধ্যে একটা খুব ছোট, যেটা একদম বেস্ট, আরেকটা তার থেকে একটু মোটা, আরেকটা বেশ মোটা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি বুদ বুদ, ওকে, কাইন্ড অফ আন্ডার রেটেড, এটা নিয়ে কেউ বেশি একটা কথা বলে না, একদম ছোট্ট একটা বই। মোটামুটি একটা ভীতু, একটু ইনসিকিউর একটা ছেলে আর একটা খুব স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেয়ের একটা প্রেম হবে, ঠিক আছে, ওকে। এবং তার মধ্যে না, মানে ওদের দুজনের লাভ স্টোরির মধ্যে আমরা যা যা কথাবার্তা বললাম এই এলিমেন্ট গুলো আছে। এবং পার্শ্ব চরিত্রগুলো আরো বেশি ভালো, মানে হিরো হিরোইন তো ভালোই, পার্শ্ব চরিত্রগুলো আরো মানে সেই লেভেলের। এখানে তুমি একটা বয়স্ক ক্যারেক্টারের মধ্যে একটা প্রেমের গল্প পরে গিয়ে রিভিল হবে, মানে তোমার ধাক্কা লাগবে না, লাইক মনে হবে যে ও বাবা এটা কি ছিল, ওই ব্যথা। আর জানো তো আগেকার দিনে মানুষদের যে প্রেম, মানে ওই ব্যাপারটা ছিল যে একে আমি ভালোবাসি, একে পাইনি তো আমি কাউকে বিয়ে করব না, ঠিক আছে, সারা জীবন আমি বিয়ে করবো না, ঠিক আছে, ওকে। এই ব্যাপারটা ছিল আগেকার দিনের লোকজনের মধ্যে। তো এই বইটা তুমি পড়ো, বুধ বুধ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি পাতা ঝরার মরশুমে, যেটা আরেকটুখানি মোটা, এই বইটার মধ্যে এতটা পাতলা না। পাতা ঝরার মরশুমে তো তুমি দেখবে যে কতগুলো ছেলে পিলে যারা স্কুল লাইফে রয়েছে, এবং একটা ফুটবল ম্যাচ ওদের হবে। এবার ওদের প্রত্যেকের মানে স্কুল লাইফে রয়েছে, মানে ওসব 10-11-এ পড়ে, ঠিক আছে, একদম প্রথম প্রথম প্রেম, ঠিক আছে। তো ওদের প্রত্যেকের কিছু কিছু স্ট্রাগেল রয়েছে, এবং লাইফে ওদের কে কি হবে সেইটা নিয়ে। তো প্রেম একটা লাইক বড় সড়ো পোর্শন, ঠিক আছে, ওখানে তোমার খুব ভাল লাগবে। এবং তুমি মানে তোমার যেরকম, আমি দেখেছি ওর পডকাস্টে বা ইয়েতেও, যে তুমি তো বন্ধু বৎসল, তোমার একটা বন্ধুদের গ্রুপ টুপ আছে, ঠিক আছে। তো পাতার মরশুমে তোমার খুব ভাল লাগবে। আর ফাইনালি হচ্ছে কি পাল্টা হওয়া, যেটা আরেকটু মোটা, বেশ মোটা, ঠিক আছে। ওটা হচ্ছে কি কি যে এই যে আরবান লাইফ, আমরা যে তোমার এই ধরো 2010 থেকে 2016-17 অব্দি আমরা বলবো, যারা ভালো চাঙ্কের বাংলা সিনেমা কিন্তু দেখেছি, যেখানে আরবান লাইফস্টাইলের প্রেম টেম সব দেখানো হচ্ছে, ঠিক আছে। সেই রকম তুমি ভাইব পাবে, এবং অনেকগুলো কাপেলের গল্প আছে এখানে, ঠিক আছে। কারুর প্রেম হচ্ছে আর কারুর অলরেডি এক্সিস্টিং প্রেম রয়েছে, সেই সম্পর্কের পরিণতি কি হবে, তোমার বেশ ভালো লাগবে। এই তিনটে বই তোমার বেশ ভালো লাগবে, বাকি আরো প্রচুর আছে। যদি তুমি এর মধ্যে পড়ে যদি মনে হয়, তবে গিয়ে তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, না আমি হলে অবশ্যই পড়বো। আমার তোমার ইয়ের যেরকম নামটা টেস্ট, খুব, পাতা ঝরার মরশুমটা খুব ভালো লাগলো নামটা, আমি অবশ্যই পড়বো। আমি ওকে। আহ, আমি বনফুলের একটা গল্প বলছি, মানে যেই গল্পটা আমার তো যখনই মাকোটো শিনকাইর ছবি দেখে আমার মনে হয় এই লোকটা কোনোভাবে বনফুল পড়েছে। আমার গল্পটার নাম মনে পড়ছে না, আমি বিশ্বাস করো আমি তোমাকে বলছি, আমি ঠিক করে নিয়েছিলাম আমি শর্ট ফিল্ম বানাবো এটার উপরে, একদম ঠিক করে নিয়েছিলাম। গল্পটার আমার নামটা মনে নেই। গল্পটা হচ্ছে ওইটা যেখানে হচ্ছে মেয়েটা ওকে চিঠি লিখছে ছেলেটাকে, যে আমি কালকে স্টেশনে আসছি, তুমি যদি একটু আসতে পারো। মেয়েটা বিয়ে হয়ে গেছে। এবার ছেলেটা আচ্ছা হচ্ছে তখনই ঘড়িটা দোকানে নিয়ে যাওয়া ভাবছিল, তখনই চিঠিটা পুরো পড়ে, এবং ওভাবে ওর যে ফেভারিট ফুলটা ওটা আমি কিনি, ফেভারিট ফুল কিনবে, ওয়েট করবে 7:30 বাজার, ওরকম ভাবেই পাঞ্জাবিটা ইস্ত্রি করবে, ওরকম ভাবে ড্রেস ট্রেস পরবে, যে কতক্ষণ কথা বলবো, কি কথা বলবো সব ভাববে। স্টেশনে যাবে, দেখবে ট্রেনটা আসতে এখন টাইম আছে, হাতে ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দেখে ট্রেনটা আসছে না। ওখানে যে গার্ড তাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা এই 7:30 যে ট্রেনটা, এই ট্রেনটা কখন আসবে? বলছে, লোকটা কিছু অবাক হয়ে তাকিয়ে রয়েছে, বলছে আবার পরের শনিবার আসবে। বলছে মানে? বলছে এখন তো 8:30 বাজে। ও তখন স্টেশনের ঘড়ির দিকে তাকায়, দেখে 8:30, নিজের ঘড়ির দিকে তাকায় দেখে 7:30। আর ও তো প্রথমে ঘড়ির দোকানেই যাচ্ছিল ঘড়ি ঠিক করাতে, ও ভুলে গেছে ঘড়িটা 7:30তেই আছে। এবার এই মেয়েটার সাথে আর কখনো জীবনে দেখাই হবে না। তুমি আমি এই স্টোরিটা just আমার পড়িনি, ঠিক আছে, আমি কিন্তু রিকল করতে পারলাম না, এটা তুমি গল্পটা এটা বললে, এটা এটা ওকে। এটা বনফুলের সমগ্রতেই আছে এটা। বন বন হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কাছে দুটো সমগ্র আছে, ঠিক আছে। দুটো সমগ্রই খাপছাড়া খাপছাড়া ভাবে আমার পড়া হয়েছে, এই গল্পটা আমি পড়িনি, বাট হ্যাঁ তুমি যেটা বললে, তা আমার তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভাই স্পেশালি কাউকে প্রপোজ করবে। আমি তোমাকে বলছি শোনো,
যদি স্টেশনে যদি প্রপোজ করো তাহলে এই কলকাতা শহরে একটা স্টেশন আছে যেটা ভীষণ সুন্দর এবং ওই স্টেশনটাতে কেউ যায় না, এবং তুমি যদি ওই স্টেশনে যদি যাও তোমার রিয়েলি মনে হবে যে এই যে এইখানে দাঁড়িয়ে কোনো একটা শর্ট ফিল্মের শুট করা যায় বা এই জায়গাটার অ্যানিমে মার্কা ভাইব আছে। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, ঠিক আছে, জিনিসটা। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বিভৎস বিউটিফুল একটা জায়গা এবং পুরো ফাঁকা থাকে, এবং মেট্রোর লাইন আর রেলের লাইন একদম পুরো পাশাপাশি, ঠিক আছে, মানে মেট্রো পাস করে ট্রেনও পাস করে একদম মানে মানে ভেতর থেকে ইয়ে অব্দি মানে তুমি পাবে দেখতে। ওই স্টেশনটা ইভেন আমি তোমাকে বলছি, মানে আমার তো অনেক উদ্ভট শখ আছে, কলেজ লাইফে আমি অকারণেই আমি ওখানে গিয়ে আমি বসে থাকতাম, ঠিক আছে, এখন আর হয় না, ঠিক আছে, তো ওখানে গিয়ে আমি বসে থাকতাম শুয়ে থাকতাম, কেউ নেই স্টেশনটা, এবং তুমি যদি দুপুরবেলা, বিশেষ করে শীতকালের দুপুরবেলা, ঠিক আছে ভাই, সেই জায়গা তোমার যদি কাউকে স্টেশনে প্রপোজ করা হয় ভাই ওই স্টেশনে গিয়ে প্রপোজ করো, ঠিক আছে।